ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু। জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে সংসদকে। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণের সময় প্লাকার্ড হাতে প্রতিবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিনকে জুলাই হত্যাযজ্ঞের সহযোগী আখ্যা। সড়কে ঝরল বর কনে সহ ১৩ প্রাণ। বাগেরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন মাইক্রোবাস। খুলনা মেডিকেলে ভর্তি আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। এবং পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। রেশনিংয়ে পূরণ হচ্ছে না চাহিদা। কারখানা ও নৌপথে পণ্য পরিবহনে আলাদা বরাদ্দ চেয়ে চিঠি। জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। স্পিকার নির্বাচিত হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নতুন সংসদের সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী হিসেবে সব দল মতের প্রতিনিধি নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতি অবশেষে যাত্রা শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথম অধিবেশন বসে বৃহস্পতিবার বেলা ১১টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। প্রায় ১০ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত ১.৫ দশকের রাজনৈতিক অচলায়তন, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের দিক নির্দেশনা তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশ, জনগণ ও সব দলমতের প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় ১৯৭৩ সালের দৃষ্টান্ত টেনে চলতি সংসদের সভাপতিত্বের জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্তের প্রতি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এ স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। এই প্রস্তাবে সমর্থন দেন সংসদের বিরোধী দলীয় উপনেতা। আজকের এই মহান জাতীয় সংসদে জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, তাকে মাননীয় স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। অধিবেশনে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে।
এর পরপরই নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আনুগত্য পোষণ করিব। এদিকে মন্ত্রী হিসেবে টাঙ্গাইল ৮ আসনের এমপি আহমেদ আজম খানকে শপথ পড়ান রাষ্ট্রপতি। ও নিরাপত্তা বিধান করিব। দীর্ঘ পথ পরিক্রমার পর গণঅভ্যুত্থানের পাটাতনে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল ত্রয়োদশ সংসদ। এই সংসদ হয়ে উঠবে প্রাণবন্ত, সবার প্রত্যাশা, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের বাস্তব ভিত্তিক প্রতিফলন ঘটবে এই সংসদের মাধ্যমে। সংকট সমাধানের বাতিঘর হয়ে থাকবে এই সংসদের কার্যক্রম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনই ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি ভাষণ দিতে উঠলে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এ সময় প্লাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে সংসদের সভাকক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী এমপিরা। মোহাম্মদ শাহাবুদ্দিনকে জুলাই হত্যাযজ্ঞের সহযোগী আখ্যা দেন তারা। আগামী রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, জুলাই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি জনগণ সইবে না, গণতন্ত্র চায় তবে ফ্যাসিজম নয়, এমন সব প্ল্যাকার্ড হাতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্লোগানেও ছিল ফ্যাসিবাদের দোসরের মতো নানা প্রতিবাদ। সংসদের প্রথম অধিবেশনে বিধি অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে জামায়াত ইসলামী নেতৃত্বে তাদের মিত্র সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বিক্রম সংসদের শৃঙ্খলা ধরে রাখতে বিরোধী দলীয় সদস্যদের অনুরোধ করে শান্ত থাকার আহ্বান জানান। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। কিন্তু জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতির ভাষণ কিংবা তার উপস্থিতি মেনে নিতে পারেননি বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তাদের সংসদ ওয়াকআউট করার মাধ্যমে। বেশি আসনে কিছুটা বিব্রত হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার লিখিত বক্তব্য দিয়ে যান। এ সময় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল এবং মিত্রদের অভিনন্দন জানান। শক্তিশালী বিরোধী দলের প্রতিও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রপতি তার ভাষণে শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেন। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এদিকে সংসদ সভা কক্ষ থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় এমপিরা। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বলেন, জুলাই হত্যাকাণ্ড চলাকালে অভিভাবক হিসেবে কোনো ব্যবস্থা নেননি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। রাষ্ট্রপতির বক্তব্য শেষে রোববার বেলা 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়। মুলতবি করা হলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে তুলকালাম। ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত 15, বাড়িঘর ভাঙচুর। বাগেরহাটে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 12 জন সহ 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে বর কনেও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাগেরহাট খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 শিশু সহ 4 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হলে আরও 9 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হতাহতরা মোংলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফকির আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই কাউকে জীবিত পাইনি। একই পরিবারের 7 জন আমরা ওভাবে জানি। এর মধ্যে 1 বছরের নিচে 2 জন শিশু আর 3 জন নারী আর 2 জন পুরুষ ছিল। তার মধ্যে সম্ভবত ড্রাইভার ছিলেন। টোটাল মোটামুটি 8 জন। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। তার অবস্থাও খুবই সংকটজনক, চিকিৎসা চলছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী তানজিদ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জীবন শুরু করার আগেই শেষ হয়ে গেল সাব্বির মৃত দম্পতির। আজকে খুলনা বাগেরহাটের মংলা উপজেলা থেকে সাব্বির নামে এক যুবক খুলনার কয়রায় মৃত নামে এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এই বিবাহ শেষ হওয়ার পরে তারা দুই পরিবারেরই সদস্যরা 13 জন মাইক্রোবাসে করে ফিরছিলেন বাগেরহাটের মংলার উদ্দেশ্যে। পথে রামপালের বেলাই ব্রিজ নামক স্থানে আসলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের বহনকারী মাইক্রোবাসটির। এতে এখন পর্যন্ত আমরা 13 জন মৃত্যুর খবর জানতে পেরেছি, অর্থাৎ দুই পরিবারের 12 জন এবং মাইক্রোবাস যিনি চালাচ্ছিলেন যে চালকও মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আমরা রয়েছি। এখানে 9টি মরদেহ রাখা রয়েছে, বাকি 4টি মরদেহ বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আসলে আমরা মর্গের ভিতরে ঢুকেছিলাম, সেখানে একটি শোকবিহ্বল পরিবেশ বলতে হবে, অর্থাৎ স্বজনদের কান্নায় সঙ্গত কারণে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এবং ভিতরে যে নবদম্পতি রয়েছে এবং যে নববধূ তার নতুন বিয়ের যে সাজ সেটি এখনও তার পরনে রয়েছে, অর্থাৎ নিথর দেহে এখনও সেই লাল শাড়ি চুড়ি কিছুক্ষণ আগে খুলে রাখা হয়েছে। এবং এই পরিবারের সদস্যরা আসলে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন, তারা বিভিন্ন অভিযোগ দিচ্ছেন। এবং এই যে সড়ক দুর্ঘটনা এটি মর্মান্তিক বলতে হবে, অর্থাৎ একই সাথে একই পরিবারের দুটি পরিবার আসলে এভাবে প্রাণগুলো ঝরে গেল। এবং একসাথে এই যে নিহত খুলনা মেডিকেলে যে 9 জনের মরদেহ রাখা রয়েছে এর মধ্যে 3 জন শিশু রয়েছে, যাদের 2 জনের বয়স 1 বছরের নিচে। এবং যে নববধূর পরিবারে 4 জন ছিল সে সহ, এবং বাকি 8 জন হচ্ছে ছেলে পরিবারে। তো খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহতের যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়। দেখছেন জনপদের সময়, সঙ্গী থাকুন। দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি তেল নেওয়া ভোগান্তি বাড়িয়েছে চালকদের। পাম্প মালিক সমিতির অভিযোগ, এমন সংকটের জন্য দায়ী বিপিসি। সংগঠনের নেতাদের দাবি, আমলাদের ভুল নীতির কারণেই বেকায়দায় গ্রাহকরা। ক্ষুণ্ণ হচ্ছে নতুন সরকারের ভাবমূর্তিও। পেট্রোল পাম্পে সেই একই লম্বা সারি, যানবাহন চালকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার পর থেকে রাজধানীতে এই চিত্র নিত্যদিনের। গেল কয়েকদিনের মতো আজও জ্বালানি নিতে এসে ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তাদের। 1 ঘন্টা সিরিয়ালি দাঁড়িয়ে প্রায় কাছাকাছি চলে আসছি, এখন অনেকটাই কষ্ট হচ্ছে রোজার ভিতরে। সরকার বলতেছে তেলের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, পাম্পওয়ালারা বলতেছে যে তেল পাচ্ছে না, এবং প্রকাশ্যে লিখে দিচ্ছে যে অকটেন, ডিজেল, পেট্রোল নাই। আমাদের যে কষ্টটা সেটা আগে বুঝতে হবে। আমরা অনেক লাইন ধরে সিরিয়াল ধরে অনেক কষ্ট করে আসতেছি, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাইতেছে। বিগত দিনের মতো আজকে অত জাম ছিল না। এই পর্যন্ত আসছে, তা আবার তেল দিল 10 লিটার। এদিকে সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা দাবি করেন, পেট্রোলিয়াম কর্পোরেশনের ভুল রেশনিং নীতির কারণে পর্যাপ্ত জ্বালানি তেল থাকার পরও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। নীতিগত সীমাবদ্ধতার ফলে সারা দেশে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম অচল অবস্থা তৈরি হয়েছে। বহু পাম্প বরাদ্দ থাকা সত্ত্বেও কার্যকরভাবে তেল উত্তোলন করতে পারেনি। বাজারে দীর্ঘ লাইন, অসন্তোষ, বিশৃঙ্খলা, পাম্প কর্মীদের উপর আক্রমণ, হেনস্থার ঘটনাও ঘটছে। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে। ডিপোভিত্তিক দৈনিক কোটা পদ্ধতি শিথিল বা প্রত্যাহার করে সাপ্তাহিক কোটা চালুর দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। এখানে কোনোদিন সিন্ডিকেশনের জন্মই হবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। ঈদের আগে বেতন ভাতার দাবিতে কর্মবিরতি ডেকে আন্দোলনে নেমেছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তৃতীয় দিনের মতো শহরের পরিচ্ছন্নতা কাজ বন্ধ থাকা, সড়কের মোড়ে মোড়ে তৈরি হয়েছে ময়লার স্তূপ। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। দরজায় কড়া নাড়ছে ঈদ, তবে এখনও বেতন ভাতা না পাওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছেন বরিশাল নগরীর দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা। আন্দোলনরত পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, বকেয়া বেতন এবং ঈদের বোনাস না পাওয়ায় কর্মবিরতি পালন করছেন তারা। বাড়ি করে গাড়ি করে ভাই বলে ঘুরতে যায়, কত মার্কেট করছে,
আমরা যে অসহায় মানুষ গরিব, আমাদের বাচ্চা কাচ্চার তো কিছু হয় না। কাম করি 30 দিনের, হ্যাঁ আমার বেতন দেয় 22 দিনের। আমাদের উৎসব ভাতা দেবে না, এটা নাকি উপদেষ্টা আইন করিয়ে দিয়েছে। 15 বছর ধরে ঈদ বোনাস দিয়ে হঠাৎ করে তাদেরকে এরকম একটা পরিণতির দিকে ঠেলে দেওয়াটা আমরা মনে করি খুবই অমানবিক। এই আন্দোলনের প্রভাব পড়েছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সড়কে। কর্মবিরতি দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার না করায় রাস্তার মোড়ে মোড়ে এখন ময়লার স্তূপ। দুর্গন্ধে নাজেহাল পথচারীরা। 2 দিন ধরে ময়লা নেয় না, ময়লা না নিলে আমরা কি করতে পারি? এখন ঈদ মুহূর্ত, এখন রাশে সময় যাচ্ছে, এখন তো এটা আমাদের জন্য কাম্য না। তবে শ্রমিকদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে সিটি কর্পোরেশনের দাবি, নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের উৎসব ভাতা দেওয়ার সুযোগ নেই। অর্থ বিভাগের একটা পরিপত্র আছে, সেই পরিপত্র অনুযায়ী যারা দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করে তাদের মজুরি একটা রেট করা আছে। এর বাইরে অন্য কোনো ভাতা বা অন্য কোনো সুবিধা তারা পাবে না। গত 10 মার্চ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 1,500 পরিচ্ছন্নতা কর্মী এই আন্দোলন করে আসছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু। জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে সংসদকে। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণের সময় প্লাকার্ড হাতে প্রতিবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিনকে জুলাই হত্যাযজ্ঞের সহযোগী আখ্যা। এবং সড়কে ঝরল বর কনে সহ 13 প্রাণ। বাগেরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন মাইক্রোবাস। খুলনা মেডিকেলে ভর্তি আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।